খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে। বিএনপির আনুষ্ঠানিক ব্রিফিং। যুক্তরাজ্য থেকে আসছে মেডিকেল টিম। দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে। বিশেষ নিরাপত্তার জন্য এভার কেয়ারে এসএসএফ ও পিজিআর মোতায়েন। দেশবাসীর সমর্থনই জিয়া পরিবারের শক্তি, মন্তব্য তারেক রহমানের। দেশে ফিরতে এখনো ট্রাভেল পাস চাননি, জানালেন উপদেষ্টারা। বিশেষ নিরাপত্তা দেওয়ার আশ্বাস। আগামী 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে হতে পারে নির্বাচন। তফসিল 11 ডিসেম্বরের মধ্যে, আভাস ইসি কমিশনার আনোয়ারুল ইসলামের। নির্বাচনে লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। একবারের জন্য ইসলামপন্থীদের সংসদে পাঠানোর অনুরোধ। বরিশালের সমাবেশে 8 দলীয় নেতাদের চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আশাবাদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে একটু ভালো, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে মেডিকেল বোর্ড এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। আসছে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিমও। কোনো গুজবে কান না দিয়ে বেগম জিয়ার জন্য দোয়া করতে দলের নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। সোমবার থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছু গুজব ছড়িয়ে পড়েছে সারা দেশে। এমন পরিস্থিতির পর মঙ্গলবার দুপুর 12:30টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল ফটকের সামনে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি জানান বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। ওনাকে গত 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কাজেই সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য ধরুন। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমেরিকা বলেন, ইউকে বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। কোনো ধরনের গুজবে কান না দিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির নেতা। আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিং এর প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। এদিকে এভার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। হাসপাতালের সামনে কোনো ভিড় না করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সঙ্গে। শুভ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। কনক, বেগম খালেদা জিয়ার শারীরিক
অবস্থার সর্বশেষ একটা তথ্য পেয়েছি আমরা কিছুক্ষণ আগেই। এখানে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ওনাকে দেখে এসেছেন এবং উনি দেখে এসে আমাদের অনুরোধে, গণমাধ্যম কর্মীদের অনুরোধে তিনি আমাদের সাথে কথা বলেছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে উনি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ তিনি আমাদেরকে যেটি বলেছেন যে তিনি কিছুক্ষণ আগে সরাসরি বেগম খালেদা জিয়াকে দেখে এসেছেন এবং তার শারীরিক যে স্থিতিশীলতা রয়েছে, অর্থাৎ দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন যে ব্রিফটি করেছেন, আসলে সেই ব্রিফের সাথে ওনার কথার মধ্যে সামঞ্জস্যটা আমরা খুঁজে পেয়েছি। উনি বলেছেন যে তার যে চিকিৎসাটা চলছে সেটি কিন্তু তার শরীর কিন্তু চিকিৎসাটাকে সারভাইভ করতেছে, অর্থাৎ তার শরীর চিকিৎসাটা নিচ্ছে, এমন তথ্যই কিন্তু জামাতের আমির আমাদেরকে দিয়েছেন। তিনি যেটি জানিয়েছেন যে আসলে বিএনপির পক্ষ থেকে হাসপাতালে এসে কাউকে ভিড় জমাতে নিষেধ করেছেন। তো উনি জানিয়েছেন যে আসলে ওনার মন মানে না, যার কারণে উনি শেষ পর্যন্ত এখানে এসেছেন, এসে বেগম খালেদা জিয়াকে নিজে গিয়ে তিনি সিসিওতে দেখে এসেছেন। এবং সর্বশেষ যে আমাদের মধ্যে যে একটা শারীরিক অবস্থার যে একটা ক্ষুধা ছিল সংবাদকর্মীদের মাঝে, সেটার কিছু তথ্য আমরা জামাতের আমিরের মাধ্যমে পেয়েছি। তিনি জানিয়েছেন যে তার শরীর ট্রিটমেন্ট নিচ্ছে এবং স্থিতিশীলতা রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাত 8:52 এখানে সেনাপ্রধান এসেছেন, তারপরে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান এসেছেন। তারা এসে বেগম খালেদা জিয়াকে দেখে গিয়েছেন। তারা কিন্তু আমাদের সাথে, গণমাধ্যমের সাথে কোনো কথা না বললেও আমরা জামাতের আমিরের কথার মাধ্যমে জেনেছি যে আসলে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। এবং বিএনপি পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেনের ব্রিফ ছাড়া। শুভ, আপনাকে ধন্যবাদ। রাতে এভার কেয়ার হাসপাতালে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন 3 বাহিনী প্রধান। মঙ্গলবার রাত 8:52 দিকে এভার কেয়ার হাসপাতালে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর কয়েক মিনিট পর সেখানে যান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। পরে রাতে 9:15 নাগাদ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ এভার কেয়ার হাসপাতালে যান। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়ে 3 বাহিনী প্রধান হাসপাতাল ত্যাগ করেন। এভার কেয়ার হাসপাতালে তারা যাবার আগেই সেখানে উপস্থিত হন SSF প্রধান। এর আগেই কড়া নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয় হাসপাতাল এলাকা। প্রবেশ গেটের 3 দিকেই 50 গজে দেয়া হয় ব্যারিকেড। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। এতে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়ার আবেদন জানানোর সিদ্ধান্তও হয় উপদেষ্টা পরিষদে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার। পরে যমুনার সামনে পরিকল্পনা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের নেয়া সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সভায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি VVIP ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেয়া শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ ও প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যরা। মঙ্গলবার দুপুর 2টার পর এসএসএফ ও পিজিআর সদস্যরা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেয়া শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল। এর আগে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করে সরকার। দেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম বেগম খালেদা জিয়া। জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা আপোষহীন দেশনেত্রী বেগম জিয়া শুধু বিএনপি বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে নন, কোটি মানুষের অব্যক্ত ভালোবাসার প্রতীক। হয়তো সে কারণেই দলীয় বা রাজনীতির সীমা ছাড়িয়ে সকল দল, মত, ধর্মের কোটি মানুষের প্রার্থনায় এখন বেগম জিয়ার নাম। হাসপাতালের 4 দেয়ালের বন্দিত্বের এই দুঃসময়ে কোটি জনতা যেভাবে প্রাণ ভরে দোয়া করছেন সেটা সত্যিই নজিরবিহীন। কিন্তু কিভাবে তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠলেন? ভিন্ন মত পথের আবেগাপ্লুত মানুষ কেন তার ফেরার প্রতীক্ষায় এতটা ব্যাকুল? ঠিক কী কারণে হাসপাতালের বাইরে উৎকণ্ঠা নিয়ে নির্ঘুম রাত পার করছে হাজারো মানুষ? সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই এই প্রতিবেদন, জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 1981 সালের 30 মে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্মমভাবে খুন হবার পর বিএনপির রাজনীতিতে পা রাখেন সেই সময়কার গৃহিণী বেগম খালেদা জিয়া। শোকের ঘর থেকে বেরিয়ে শুরু করেন সংগ্রামী রাজনীতির কঠিন পথ চলা। আমি কম বয়সেই স্বামী হারিয়েছি, দেশের জন্য জিয়াউর রহমান জীবন দিয়েছে। আন্দোলন, মামলা কিংবা কারাবরণ সবই ছিল তার নিত্যদিনের সঙ্গী। কখনো দল বাঁচাতে, কখনো সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রশ্নে শক্ত অবস্থানের কারণে বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন বেগম জিয়া। নারী হয়েও ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াই সহ পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার কারণে দেশনেত্রী উপাধিতে ভূষিত হন বেগম জিয়া। এরপর থেকে দেশ ও রাজনীতির প্রশ্নে আপোষহীন শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে যায় বেগম জিয়ার সঙ্গে। সেই দৃঢ়তার মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। প্রতিবারের নির্বাচনে 5টি করে আসনে পর্যন্ত তারা আমাকে নির্বাচিত করেছেন। কোন নির্বাচনে প্রার্থী হয়ে আজ পর্যন্ত আমি পরাজিত হইনি। জনগণের সমর্থনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব আমি অর্জন করেছি। 3বার তারা আমাকে প্রধানমন্ত্রী করেছেন। এখনো আমি দেশের যে প্রান্তেই চাই, উচ্ছ্বসিত জোয়ারে আমি তাদের ভালোবাসায় অভিষিক্ত হই। বেগম জিয়াকে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হয় 1/11 সময়ে। রাজনৈতিক পট পরিবর্তনে অনেক নেতা যখন দেশত্যাগ বা আপোষ রফায় ব্যস্ত, তখনও মাটি কামড়ে দেশেই পড়ে থাকেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষের কানে এখনো তাই বাজে বেগম জিয়ার সেই উক্তি, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। রাজপথে আন্দোলন থেকে সরকার পরিচালনা, সবখানেই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন বেগম জিয়া। রাজনীতির কঠিন সময়গুলোতে মানুষের পাশে থাকা এবং আন্দোলনমুখী নেতৃত্বের কারণে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছোটখাটো বিতর্ক বা সমালোচনা ছাড়া তার জনপ্রিয়তাকে এতটুকু ম্লান করতে পারেনি 3বারের সাবেক এই প্রধানমন্ত্রীর আলোকিত এই অধ্যায়কে। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতির বিপদ সংকুল পথে মা বাড়িয়েছে। আরামায়েশ, সুখ, শান্তি ও নিস্তরঙ্গ জীবন বিসর্জন দিয়েছে। আমার প্রিয় দেশবাসী আমাকে তার প্রতিদান দিয়েছে অপরিমেয় ভালোবাসা। তান্ত্রিক সরকার। রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় -2 সময়কাল। 2007 সালে 1 বছরের বেশি কারাবন্দী থাকার সময়ে -2 ফর্মুলার লক্ষ্যভুক্ত নেত্রী হয়েও তীব্র চাপ বা মামলার ভয়ে এতটুকু বিচলিত হননি বেগম জিয়া। দেশ ছেড়ে যাওয়ার নির্ঝঞ্ঝাট প্রস্তাবেও সায় না দিয়ে দেশের মাটি আঁকড়ে থাকার দায়বদ্ধতাই তাকে আরও জনপ্রিয় করে তোলে। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি
যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। অহেতুক অভিযোগ, মামলা বা রাজনৈতিক আক্রমণ কোনো কিছুতেই মাথা নত করেননি বেগম জিয়া। বড় ছেলে তারেক রহমানের দীর্ঘ নির্বাসনে নিদারুণ কষ্টে থাকা হৃদয় ভাঙার সবচেয়ে বড় ধাক্কাটা আসে মায়ের সামনে ছোট ছেলে আরাফাত রহমান কুকুর অকালে চলে যাওয়ার বেদনা। কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি। আরেকটি সন্তান নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে এখনো চিকিৎসাধীন। ব্যক্তিগত শোক, রাজনৈতিক চাপ কিংবা দীর্ঘ সময়ের নির্যাতনেও তেমন টলানো যায়নি বেগম খালেদা জিয়াকে। সমর্থকদের কাছে সাহস ও ধৈর্য শক্তির প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়া দ্বিতীয়বার কারাবরণ করেন 2018 সালে। দেশের রাজনীতির প্রভাবশালী চরিত্র জেলবন্দি হওয়ার সুযোগে শরীরে বাসা বাঁধে জটিল নানা অসুখ। কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি না পাওয়া, এসবই তাকে জনতার চোখে এনে দেয় মজলুম নেত্রীর খ্যাতি। জীর্ণশীর্ণ শরীরে প্যারোলে মুক্তি পেলেও ঘরবন্দি খালেদা জিয়ার বেশিরভাগ দিনই কাটে বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। যদিও পরিবার তো বহুদিন পরে দেখা, কাজে তারা ছাড়তে চায় না, আরো থাকতে বলে। কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা, এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন, সেজন্যই আমাকে যেতেই হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের কাছে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া। উত্তাল আন্দোলন বা জাতীয় যে কোনো সংকটে দলীয় নেতৃত্বেই শুধু সীমাবদ্ধ ছিল না তার কার্যক্রম। এ কারণে জনভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হন বিএনপি চেয়ারপারসন। রাজনীতির ঊর্ধ্বে উঠে জনমানুষের নেতায় পরিণত হওয়া বেগম খালেদা জিয়া এভাবেই খুব দ্রুত জনপ্রিয়তার মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেন। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। ব্যক্তি জীবনের বেদনাদায়ক অধ্যায় থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী বেগম খালেদা জিয়া এখন খুবই সংকটাপন্ন সময় পার করছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তার এই দুঃসময়ে তাই চিরবৈরিতা ভুলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করছেন ভিন্ন দলের নেতাকর্মীরাও। রাজনীতির মারপ্যাচ না বোঝা তরুণ ছাত্ররাও সংকোচ ছাড়াই দোয়া করছেন দুহাত তুলে। রাজনীতির মাঠ কাঁপানো বেগম খালেদা জিয়ার চেয়ে হাসপাতালের বিছানায় থাকা বেগম জিয়াই যেন এখন বেশি জনপ্রিয়। তিনি শুধু এখন রাজনৈতিক নেত্রীই নন, শত নির্যাতন সয়ে যাওয়া ধৈর্যশীলতা ও হার না মানা সংগ্রাম ও মানবিকতার উজ্জ্বল এক দৃষ্টান্ত, যা বিএনপির শীর্ষ এই নেত্রীকে আসীন করেছে নজিরবিহীন মর্যাদায়। শোক ও সংগ্রামের অনুচ্চারিত রাজনীতির ইতিহাসের বাইরে বেগম জিয়া এখন এমন এক মানবী যার বর্তমান লড়াইটা জীবনের সঙ্গে, আর সেখানেই তিনি ছুঁয়ে গেছেন সবার হৃদয়। রাজনীতির সীমা ছাড়িয়ে কোটি মানুষের দোয়াই এখন তাই বেগম খালেদা জিয়া। আল্লাহ বিশেষ করে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ তোমার নেক বান্দাগুলিকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছে। বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়া সেটা এখন শুধু দেশেই নয়, আলোচনা হচ্ছে বিদেশের মাটিতেও। আর তাই জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষার এই দুঃসময়ে সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে। রাজনৈতিক সংকটের কথা ভেবেই হয়তো অজান্তেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন সব শ্রেণী পেশার মানুষ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে গণতন্ত্র ও দেশ দুটোই রক্ষা পাবে। সন্ধ্যায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা অডিটোরিয়ামে মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও টঙ্গিবাড়ি থানা বিএনপি পরিবারের পক্ষে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনায় মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স ময়মনসিংহের হালুয়াঘাটের শোকই ইউনিয়নের চৌরাস্তা বাজারে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবিক রাষ্ট্র ব্যবস্থার প্রতীক বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অনুষ্ঠানে স্থানীয় আলেম ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক ও বিভিন্ন মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন। আলোকিত হালুয়াঘাট গড়তে তাদের সাথে মতবিনিময় করেন প্রিন্স। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে দলের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরাই আনুষ্ঠানিক আপডেট দেবেন। বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল হয়েছে কামরাঙ্গীচরের নুরিয়া মাদ্রাসা চত্বরে। এর আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীচর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মনির হোসেন। বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে দোয়ার আয়োজন করে ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দল। পরে রায়ের বাজার, জিগাতলা সহ ঢাকার বিভিন্ন স্থানে তবারক বিতরণ করা হয়। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় 200 হাফেজ ও শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল হয়। সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন সিলেট 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক। এদিকে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে সুনামগঞ্জেও। তাহিরপুর উপজেলা সদর সংলগ্ন বীরনগর মাঠে সুনামগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক এর আয়োজন করেন। নোয়াখালীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় জেলা যুবদলের উদ্যোগে নোয়াখালী পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে সাতক্ষীরায় আব্দুর রাজ্জাক পার্কস পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে। এর আয়োজন করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ তাজকিন আহমেদ চিশতি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ফেসবুক এক স্ট্যাটাসে কথা বলেছেন তিনি। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান স্ট্যাটাসে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেন। বলেন, বিএনপি চেয়ারপারসনের প্রতি দেশ বিদেশের মানুষের ভালোবাসা ও দোয়া তাদের অভিভূত করেছে। তিনি খালেদা জিয়ার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখায় বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে খালেদা জিয়ার জন্য দোয়া করতে সবার প্রতি আবারও আহ্বান জানান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফিরবেন তারেক রহমান। একটি গণমাধ্যমে দেয়া টেলিফোন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তিনি। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা আসার বিষয়ে এখনও অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। বলেন, এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান। তিনি ট্রাভেল পাস চাওয়া মাত্রই ইস্যু করা হবে। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। উনি চাইলে ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ প্রয়োজন অনুযায়ী সবার জন্যই নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি রয়েছে সরকারের। যার যে স্ট্যাটাস সে অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন সেই ব্যবস্থাও করে দেওয়া হবে। বলেন, বাংলাদেশে কারো নিরাপত্তার শঙ্কা নেই। বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্ট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে যা বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। প্রয়োজন অনুযায়ী বডি ক্যামেরা কেনা হবে এবং নির্বাচনকালীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি থাকবে বলেও জানান উপদেষ্টা। এই ব্যাপার নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা তাদের কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। সবার একটা স্ট্যাটাস তো থাকে ওই রকম একটা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা তার ও তার পারিবারিক সিদ্ধান্তের বিষয়। এ নিয়ে কিছু লোক অতি আগ্রহ প্রকাশ করছে বলে জানান তিনি। এদিকে দীর্ঘদিন পর নির্বাচনী গণসংযোগে নিজ আসন কক্সবাজারের চকরিয়া পেকুয়ায় গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ 2025-এর গ্র্যান্ড ফিনালে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করছে এক শ্রেণীর মানুষ। তিনি কখন দেশে ফিরবেন এটি তার পরিবারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এটা নিয়ে বোধহয় খুব বেশি অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছে, তো এটা দরকার নেই। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মায়ের প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত এগুলো একান্ত ওনাদের নিতে। সুতরাং এই বিষয়ে আলোচনা করতে কোনো লাভ নাই। এটা ওনার কবে আসবেন, ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। সকাল 11টার দিকে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে সকাল 10টায় তিনি বিমানে কক্সবাজারে পৌঁছালে জেলা বিএনপির নেতারা তাকে স্বাগত জানান। সফরের প্রথম দিনে কক্সবাজার 1 আসনের চকরিয়ার খুটাখালী ও ডুলহাজারায় ধানের শীষে ভোট চান তিনি। আমার নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেন আজকে এখানে প্রার্থনার মধ্য দিয়ে, মোনাজাতের মধ্য দিয়ে আমার বক্তৃতা শেষ করি। এদিকে পল্টন কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী যুবদলের দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দেশের যে কোনো সংকটে মানুষের আস্থার নাম বেগম খালেদা জিয়া। সরকারের দেওয়া যে বাড়িটি, সে বাড়িটি থেকে উচ্ছেদ করে দিল। তো মানুষের হৃদয়ে, মানুষের অনুভূতিতে কি এটা আঘাত করবে না? সবার অনুভূতিতে এটা আঘাত করেছে, মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলেই আজকে যিনি একটি জীবন সংকটে, একটি জীবন সন্ধিক্ষণে আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশের জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া যেন আবার দেশ সেবায় ভূমিকা রাখতে পারেন সেই দোয়া করা হয় অনুষ্ঠানে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের ৬৯% মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজে সন্তুষ্ট। ৭০% মানুষ অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট। সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর রাইটস IRI এর এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম ছাড়াও নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে IRI এর
চালানো জরিপে। এতে বলা হয়েছে বাংলাদেশের মানুষ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। 66% নাগরিক জানিয়েছে তারা এই নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে বেশি আগ্রহী। ভোট দেওয়ার খানিকটা আগ্রহ রয়েছে 23% নাগরিকের। আর 80% মানুষ মনে করছে এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। IRI এর এশিয়া প্রান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জোহান্না খাও মনে করেন ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কার কার্যক্রমে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন আগামী 7 থেকে 11 ডিসেম্বর অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আর আগামী বছরের 8 থেকে 12 ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন এই ইসি কমিশনার। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এর আগে সিইসি AMM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনকে এক নতুন সুযোগ বলে মনে করছেন। তবে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণকে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি। জানান জাতীয় নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। মাইকেল মিলার বলেন ইসির প্রস্তুতি ভালো। ইইউ এবার নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অনেককেই নিয়োগ দিচ্ছে, তবে নির্বাচনে নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। The past, the European Union is preparing to deploy a very large election observer mission to come to Bangladesh to observe what will be the largest democratic exercise of 2026 anywhere in the world. This is a sign of our confidence in the election process and our support for elections in this wonderfully diverse country. একবারের জন্য ইসলামপন্থীদের সংসদে পাঠানোর অনুরোধ জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন তাহলে দেশে অনিয়ম দুর্নীতি থাকবে না। দুপুরে বরিশালের বেলস পার্কে সমমনা 8 দলের সমাবেশে তিনি এই আহ্বান জানান। তিনি আরো বলেন চাঁদাবাজদের জায়গা বাংলাদেশে আর হবে না। একটি দলকে লক্ষ্য করে তিনি বলেন তাদের পায়ের নিচের মাটি সরে গেছে, বাংলার মানুষ তাদের উৎখাত করবে। সমাবেশে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন 8 দল আগামীতে আরো বড় হবে। সমাবেশে 8 দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি থাকবে না, আর গুন্ডা থাকবে না, আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে, এটাই হলো বাস্তবতা। যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না। 2 নম্বর হচ্ছে সংস্কার। সংস্কার করতে হবে। আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। চট্টগ্রামের ভাটিয়ারির BMA প্যারেড গ্রাউন্ডে সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির 89তম BMA দীর্ঘমেয়াদী কোর্স এবং 60তম BMA স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় সেনাবাহিনী প্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণের পাশাপাশি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি হয়। এদিন শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডক্টর শরীফ ভুইয়া ও শিশির মনির। 3 জন আইনজীবী অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনটি খারিজ করে দেওয়ার আবেদন জানান। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। পরে রিট খারিজ করে দেয় হাইকোর্ট, বলেন দেশের জনগণ বৈধতা দেয় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু সংস্কার বাস্তবায়িত হলেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে না। এজন্য গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন প্রয়োজন। সকালে রাজধানীর সিরড্যাপ মিলনায়তনে সুজন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। বক্তারা বলেন, অতীতের জালিয়াতি ও বিতর্কিত নির্বাচনের জন্য দায়ী নির্বাচনকালীন সময়ে সরকারের পক্ষপাত দুষ্টতা, নির্বাচনী অঙ্গনে দুর্বৃত্তায়ন, টাকার অশুভ প্রভাব, নির্বাচন কমিশনের অপারগতা ও ক্ষমতার ভারসাম্যহীনতা। এজন্য সুষ্ঠু নির্বাচন সহ টেকসই গণতান্ত্রিক উত্তরণে আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের বিকল্প নেই বলে মত দেন তারা। সেই সাথে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা করা সহ নির্বাচন সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিও জানানো হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেছেন, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে প্রান্তিক জনগোষ্ঠীকে 5 থেকে 10,000 টাকা ঘুষ দিতে হয়। রাজধানীর মাইডার সেন্টারে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে প্রতিবেদন প্রকাশের শেষে এই অভিযোগ করেন তিনি। বলেন, মানুষে মানুষে বৈষম্য দূর করতে হবে, বিশেষ করে প্রান্তিক মানুষের। অপ্রাপ্তির কারণে ক্ষোভ, অশান্তি হয় মন্তব্য করে এ বিষয়ে কর্তৃপক্ষকে নজর দেওয়ারও আহ্বান জানান তিনি। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দুর্নীতি, সুশাসনের অভাব, ঘুষের লেনদেন আছে বলেও অভিযোগ তার। অনিয়ম দীর্ঘকাল যাবৎ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, সংবিধানে আদিবাসী হিসেবে পরিচয়ের স্বীকৃতি দিতে হবে। পার্বত্য অঞ্চলে ভূমি কমিশন হলেও কার্যকর হয়নি জানিয়ে বাধা দূর করার পরামর্শ দেন তিনি। শান্তি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠন করতে চাইলে আদিবাসীদের বৈষম্য দূর করতে হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির কোনো প্রয়োজন ছিল না। ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ সরকার এই অসম চুক্তিটি করেছিল। রাজধানীতে আয়োজিত সেমিনারে বক্তারা কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আয়োজিত আলোচনায় বক্তারা আরও বলেন, শান্তি চুক্তি ছিল দেশ বিরোধী ষড়যন্ত্রের বড় পরিকল্পনার অংশ। আওয়ামী লীগ সরকারের মাধ্যমে ভারত এটি করিয়েছে। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরতদের আদিবাসী বলা হলেও এরা মূলত ভারত ও মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে এসে নোবেল পুরস্কার পাওয়ার আশায় 1997 সালে শেখ হাসিনা অন্যদের পরামর্শে শান্তি চুক্তি করেছিল বলে মন্তব্য করেন আলোচকরা। এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা অভিযোগ করেন, পার্বত্য চুক্তি ছিল এক প্রকার আইওয়াশ। সেখান থেকে 200-র মতো সেনা ক্যাম্প প্রত্যাহার করা সঠিক সিদ্ধান্ত ছিল না। অতি লোভী, ক্ষমতায় এসেই প্রথমবার উনি একটা কিছু করবেন নোবেল পাওয়ার জন্য উনি পাগল হয়ে গেছেন, একটা চুক্তি করে দেখাই। এই অসম চুক্তি করে দেশটাকে আরো বিপদে ফেলে দিচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তারা প্রায় 200-র মতো ক্যাম্প প্রত্যাহার করেছে। এখন আপনার যদি একটা ক্যাম্প মহাখালীতে থাকে আর একটা ক্যাম্প আপনার চাংখারপুলে থাকে, যতটা আপনার নিয়ন্ত্রণ থাকবে, আপনার যদি মহাখালী, মগবাজার, শাহবাগ, চাংখারপুলে থাকে, আপনার নিয়ন্ত্রণ বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তারা এইভাবে ক্যাম্প প্রত্যাহার করে তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর সুযোগ দিয়ে করে দিয়েছে। বর্তমান বাস্তবতায় পার্বত্য শান্তি চুক্তির পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। পার্বত্য শান্তি চুক্তির 28তম বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে রাজধানীতে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি, নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সেই সাথে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। বক্তারা বলেন, পাহাড়ি বাঙালি সব নাগরিকের সমান অধিকার চান তারা। এজন্য বিভাজনমূলক রাজনৈতিক প্রচারণার বিরুদ্ধে সর্বোচ্চ শক্ত অবস্থানে থাকবেন। দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে বাস্তব পরিস্থিতিকে বিকৃতভাবে উপস্থাপন করছে কিছু প্রভাবশালী স্বার্থান্বেষী গোষ্ঠী, মানবাধিকার কর্মী ও সিভিল সোসাইটির প্রতিনিধি। তাদের অবস্থান ও বক্তব্য অনেক সময় একতরফা, উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবতার সাথে সাংঘর্ষিক। বরং প্রভাবশালীরাই এমন ন্যারেটিভ তৈরি করে যা রাষ্ট্রকে দুর্বল করে দেখায় এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অপরাধে পরোক্ষভাবে আড়াল করে থাকে। নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28তম বর্ষপূর্তি।
জেলা সদরে মারমা উন্নয়ন সংসদে সকালে গণসমাবেশ ও আলোচনা সভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এ সময় দলের নেতারা অভিযোগ করেন, রক্তপিচ্ছিল পথ পাড়ি দিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে 1997 সালের 2রা ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হয়। কিন্তু দীর্ঘ 28 বছরেও চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়িত হয়নি। ফলে রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্য অর্জিত হয়নি। চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার কারণে চুক্তির 72টি ধারা পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয়নি। পাহাড়ে স্থায়ী শান্তি ফেরাতে বক্তারা সরকারকে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আর তা না হলে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে সকালে বান্দরবানে আলাদা কর্মসূচিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে 28তম বর্ষপূর্তির কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে, বিএনপির আনুষ্ঠানিক ব্রিফিং। যুক্তরাজ্য থেকে আসছে মেডিকেল টিম, দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের, বিশেষ নিরাপত্তার জন্য এভার কেয়ারে এসএসএফ ও পিজিআর মোতায়েন। দেশবাসীর সমর্থনে জিয়া পরিবারের শক্তি, মন্তব্য তারেক রহমানের। দেশে ফিরতে এখনো ট্রাভেল পাস চাননি, জানালেন উপদেষ্টারা। বিশেষ নিরাপত্তা দেওয়ার আশ্বাস। আগামী 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে হতে পারে নির্বাচন, তফসিল 11 ডিসেম্বরের মধ্যে। আভাস ইসি কমিশনার আনোয়ারুল ইসলামের। নির্বাচনে লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। একবারের জন্য ইসলামপন্থীদের সংসদে পাঠানোর অনুরোধ, বরিশালের সমাবেশে 8 দলীয় নেতাদের। চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আশাবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাদেশিনিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশিনিউজ। ধন্যবাদ। শুভরাত্রি।